হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের বহু প্রতীক্ষিত একটি ভিডিও, এবিটিএ টেস্ট পেপারের সলিউশন। এই এবিটিএটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সবাইকে অনুরোধ করব তারা যেন মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে এই 2 মাস ভালো করে এই টেস্ট পেপারটা সলভ করে নেয়। যে কোনো টেস্ট পেপার তোমরা করতে পারো, ডাব্লিউবিটিএ করতে পারো, ডাব্লিউবিএইচএ করতে পারো। আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে এবিটিএ। আমি সবাইকে তাই অনুরোধ করব মিনিমাম 10 থেকে 20টা পেজ হলেও যেন এবিটিএ তারা সলভ করে মাধ্যমিক দিতে যায়। তাহলে আশা করি কারোর কোনো প্রবলেম হবে না। তাহলে চলে আসি আমরা আমাদের প্রথম অঙ্কে। দেখা যাক প্রথম অঙ্কটা আমাদের কি বলছে। প্রথম অঙ্কটা বলছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে, এই যে সুদে মূলে মানে কি, সুদ আসলে, সুদে মূলে মানে কি, সুদ আসলে কি হয়, দ্বিগুণ হয়। আচ্ছা, তাহলে যখনই আমাকে এরকম কোনো অঙ্ক দেবে আমরা কি মাথায় রাখবো? দ্বিগুণ হওয়া মানেই, যখনই অঙ্কে বলে দেবে দ্বিগুণ হচ্ছে, তার মানে আসল আর সুদ সমান হবে। কি করে সমান হবে? ধরা যাক 100 টাকা আমি আসল ধরলাম, তাহলে 100 টাকা যদি দ্বিগুণ হয় তাহলে কত হবে? 200 টাকা হবে। সেক্ষেত্রে সুদ আমরা কি করে বার করব? 200 থেকে 100 বিয়োগ করে কত হবে? 100। তাহলে যখনই বলবে দ্বিগুণ তখন আমরা কি বুঝবো? আসল আর সুদ কি হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? আমরা সরল সুদের ফর্মুলাটা একটু লিখি, যে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। আমরা এখানে ধরলাম আসলকে এক্স ধরলাম, আসলকে কি ধরলাম? X টাকা ধরলাম। তাহলে একটু আগে আমি কি বলেছিলাম, যে সুদ কত হবে? আসল এদিকে পি এর জায়গায় আমরা কত লিখছি? এক্স। তাহলে এদিকেও সুদও কত লিখবো? এক্স। আর আমাদের জানতে চেয়েছে শতকরা সুদের হার, তাহলে আর কে আমরা আর রাখলাম। আর সময় কত বছর বলেছে? 10 বছর বলেছে। সময়ের জায়গায় আমরা কি লিখলাম? 10। তাহলে আমরা যদি একটুখানি কাটাকুটি করে নিই, এই এক্স ক্যান্সেল হয়ে যাবে, এই শূন্য ক্যান্সেল হয়ে গেল। তাহলে আর এর মান কত পেয়ে গেলাম আমরা? 10%। আর এর মান কত পেয়ে গেলাম আমরা? 10%। তাহলে প্রথমটার অ্যান্সার কত হলো? অপশান বি, 10%। কি বললাম বোঝা গেল? যখনই আমাকে দ্বিগুণ বলবে আমি এইটা একটুখানি মনে রাখবো, তাহলে আমার অঙ্কটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। চলে আসি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে আমাদের কি বলেছে দেখি। সেকেন্ড আমাদের বলেছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে। আচ্ছা, বীজদ্বয় কখন সমান হবে? যখন নিরূপক, নিরূপক মানে আমরা সবাই জানি নিরূপক কাকে বলা হয়? b² - 4ac। এর মান যদি 0-র বেশি হয় তাহলে কি হয়? বীজদ্বয় বাস্তব ও অসমান হয়, আমরা সবাই জানি এটা। যদি এই b² - 4ac-র মান ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হয়? বীজদ্বয় বাস্তব হয় এবং সমান হয়। বীজদ্বয় বাস্তব হয় এবং সমান হয়। তাহলে আমাকে কি বার করতে বলেছে? যে বীজদ্বয় সমান। তাহলে আমরা কি প্রমাণ করে দেখাবো? যে b² - 4ac ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি লিখতে হবে? b² - 4ac ইকুয়ালস টু 0। তাহলে আমরা প্রত্যেক কটা অপশন একটু লক্ষ্য করি, প্রত্যেক কটা অপশনে কার মান বার করতে বলছে? সি এর মান বার করতে বলছে। তাহলে আমরা সিম্পলি কি করব? আমরা এই -4ac কে ওই দিকে নিয়ে যাব। তাহলে কি হয়ে যাবে? এটা +4ac হয়ে যাবে। এবার যদি আমি বলি সি এর মানটা আমরা শুধু বার করবো, তাহলে যদি শুধু সি ওদিকে থাকে তাহলে 4 এটা সি এর সাথে কি আছে? মাল্টিপ্লাই আছে। তাহলে এদিকে এলে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি পেয়ে গেলাম? সি এর মান কত পেয়ে গেলাম আমরা? b²/4a। সি এর মান আমরা কত পেয়ে গেলাম? b²/4a। তাহলে অপশান কততে আছে? অপশান ডি তে আছে। তাহলে আমরা দিয়ে দিলাম নাম্বার 2, অপশান ডি, সি ইকুয়ালস টু b²/4a। কি বললাম বোঝা গেল? চলে আসি আমরা পরের অঙ্কে। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে যার তির্যক উচ্চতা 15 সেমি। তাহলে আমরা একটু লিখি, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতাকে আমরা কি বলি? আমরা এল দিয়ে ডিফাইন করি। ঠিক আছে, এল কত বলেছে আমাদের?
15 সেমি বলেছে, আমি লিখে নিলাম এল 15 সেমি। ভূমির ব্যাস বলেছে 16 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধকে আমরা কি লিখি? আর লিখি। আমরা সবাই জানি ব্যাসার্ধের ফর্মুলা কি হয়, ব্যাস বাই 2। তাহলে ওরা আমাকে ব্যাস কত বলেছে? 16। তাহলে আমাদের আর কত বেরোলো? 8 সেমি। আর কত বেরোলো? 8 সেমি। আমাদের কি বার করতে বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। আমাদের বার করতে বলছে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। পাই আর এল সেমি স্কোয়ার বা বর্গ সেমি, যারা বাংলা লিখতে চাইছে লিখতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই একটুখানি। এখানে যেহেতু প্রত্যেক কটা অপশানে পাই আছে, তাই জন্য আমরা কি করব, পাই এর মানটা না বসিয়ে পাইকে আমরা কি রেখে দেবো? পাই রেখে দেবো। ওকে, আর এর জায়গায় কি বসাবো? আর এর জায়গায় আমরা বসাবো 8 সেমি বা 8 ইন্টু এল এর জায়গায় আমরা কি বসাবো? 15। তাহলে আমরা এটাকে একটুখানি মাল্টিপ্লাই করে নেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে অ্যান্সার কত হবে? 120 পাই সেমি স্কোয়ার। কত হলো অ্যান্সার? 120 পাই সেমি স্কোয়ার। তাহলে 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি পেয়ে গেলাম আমরা? অপশান সি, 120 পাই সেমি স্কোয়ার। কি বললাম বোঝা গেল? কোনো অসুবিধা আছে? চলে আসি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে আমরা একটুখানি দেখি। নাম্বার 4 আমাদের বলছে 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত? আচ্ছা, 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত? যাদের ত্রিকোণমিতিতে একটু অসুবিধা তারা খুব ভালো করে দেখবে। প্রথম আমরা কি করব, আমরা এই cos 3 থিটাটাকে একটু আলাদা ভাববো। তাহলে 2টা এর সাথে কি আছে? গুণ হয়ে আছে। আমি 2টাকে ওদিকে নিয়ে যাব। তাহলে ওদিকে গেলে 2টা ভাগ হয়ে যাবে নিশ্চয়ই, হ্যাঁ কি না? নেক্সট আমরা দেখব এদিকে তো cos 3 থিটা লেখা আছে, এই যে হাফ, এটা cos কতর মান? এদিকে আমরা দিতাম cos 3 থিটা, আর এই যে হাফ, এটা cos কতর মান? এটা হচ্ছে cos 60 ডিগ্রির মান। ঠিক, এটা cos কতর মান? 60 ডিগ্রির মান। তাহলে বোথ সাইড থেকে আমরা কি করতে পারি? cos cos কেটে দিতে পারি। তাহলে আমাকে তো শুধু থিটা বার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে থিটার সাথে 3টা মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে 3টাকে ওদিকে নিয়ে যাব। তাহলে থিটার মান কত বেরোলো? 60/3। যদি আমরা একটুখানি কাটাকুটি করে নিই, তাহলে কত অ্যান্সার পেলাম? থিটা ইকুয়ালস টু 20 ডিগ্রি। কত পেলাম? থিটার মান 20 ডিগ্রি। তাহলে আমরা লিখে নিই 4-এর অপশান নাম্বার সি, 20 ডিগ্রি। কি বললাম বোঝা গেল? সবাই এই স্টেপটা একটু ভালো করে দেখবে, যেখানে আমরা হাফকে চেঞ্জ করে কত লিখলাম? cos 60। কেন লিখলাম? কারণ যেহেতু এদিকেও cos আছে, এই জন্য আমরা হাফটাকে cos 60 লিখলাম, যাতে আমরা cos cos ক্যান্সেল করে থিটার মানটা ক্যালকুলেট করতে পারি। ওকে, চলে আসি আমরা আমাদের পরের অঙ্কে। নাম্বার 5, দেখা যাক নাম্বার 5-এ কি বলছে। নাম্বার 5 কোশ্চেনটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক। আচ্ছা, যখনই এরকম একটু জ্যামিতির কোশ্চেন দেবে, আমরা একটু অল্প অল্প পড়ে একটু আঁকবো। যাদের এই ধরনের কোশ্চেন করতে খুব প্রবলেম হয়, তারা অল্প অল্প পড়ে আগে একটু আঁকবে। প্রথমে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, তাহলে আগে আমরা কি করবো? একটা বৃত্ত এঁকে নেব, যার কেন্দ্র কি বলেছে? ও। ভালো কথা। পরের লাইনে বলছে বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে, তাহলে বৃত্তের বাইরে আমরা একটা বিন্দু নিলাম, ধরলাম এটা হচ্ছে এ। আচ্ছা, বৃত্তের ওপর অঙ্কিত একটা স্পর্শক, তাহলে এ বিন্দু থেকে আমাদের বলেছে বৃত্তের ওপর অঙ্কিত একটা স্পর্শক বৃত্তটিকে কোন বিন্দুতে ছেদ করে? বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এ থেকে আমরা এর উপর একটা স্পর্শক আঁকলাম। এ বিন্দু থেকে আমরা কি করলাম? এর উপর একটা স্পর্শক আঁকলাম। সেটা বৃত্তটাকে কোন বিন্দুতে ছেদ করছে? বি বিন্দুতে ছেদ করছে। আমাদের কি বার করতে বলেছে? ও বি 5 সেমি, তার মানে আমাদের ও আর বি জুড়ে দিতে হবে। তাহলে আমরা এটা কত পেয়ে গেছি? 5 সেমি পেয়ে গেছি। এবং বলছে ও এ 13 সেমি, তাহলে ও এ জুড়ে দিলাম। ও এ আমরা কত বলেছে আমাদের? ও এ আমাদেরকে বলেছে 13 সেমি। তাহলে আমাদের কোনটার মান বার করতে বলছে? এ বি এর মানটা কত জানতে চেয়েছে। আঁকাটা ক্লিয়ার? অল্প অল্প পড়বো, আগে আমরা এঁকে নেব। ক্লিয়ার? আচ্ছা, এই আমাদের জানতে চেয়েছে।
আমরা যখনই স্পর্শক করেছিলাম আমরা কি জানি যে এই যে স্পর্শকটা, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওবি, আমরা পরিষ্কার বুঝতে পারছি। এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি হয়। আমরা কি জানি? এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি হয়। যদি অসুবিধা হয় আমি লিখেও দিচ্ছি, অ্যাঙ্গেল এ ও বি কত? 90 ডিগ্রি, এটা আমরা জানি। আর কি কি ইনফরমেশন দিয়েছে? ও বি বলেছে 5 সেমি আর ও এ বলেছে 13 সেমি। তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে কি জানি যে 90-র অপোজিট বাহুটা কি হয়? 90-র অপোজিট বাহুটা কি হয়? অতিভুজ হয়। ভেরি গুড। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি একটু লিখিয়ে করাচ্ছি অনেকের জন্য যাদের খুবই অসুবিধা হয় বুঝতে। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করব? অতিভুজ মানে কোনটা? 90-র অপোজিটে যেটা আছে তার মানে কোনটা আছে? এ ও। তাহলে অতিভুজের জায়গায় আমরা কি লিখলাম? এ ও স্কোয়ার ইকুয়ালস টু লম্ব আমরা কোনটা নিচ্ছি? লম্ব আমরা নিচ্ছি এবি, এবি স্কোয়ার প্লাস ভূমি আমরা কোনটা নিলাম? ওবি। তাহলে এটাকে আমরা একটু সলভ করি। তাহলে এ ওর মান আমরা কত জানি? এ ওর মান এখানে লেখা আছে কত? 30। তাহলে লিখলাম 13 স্কোয়ার ইকুয়ালস টু এবির মান আমাকে বার করতে বলেছে, তাহলে এবিকে এবি রাখলাম। ওবির ভ্যালু আমরা কত জানি? 5 সেমি, বসিয়ে দিলাম। তাহলে 13-এর স্কোয়ার কত? 169। এবি স্কোয়ার যেমন লেখা আছে লিখলাম, 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। এবার আমরা কি করব? প্লাস 25কে এদিকে নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখতে পারি? এবি স্কোয়ার ইকুয়ালস টু, এটা প্লাস ছিল এর সাথে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবার আমাকে এবির মান বার করতে বলেছে, তাহলে আমরা কি করব? এবি ইকুয়ালস টু স্কোয়ারটা ওদিকে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে? রুট ওভার, এটা মাইনাস করলে কত হচ্ছে? 144। তাহলে 144-এর রুট কত হবে? 12, এটা আমরা জানি। তাহলে আমাদের অঙ্কটা এইভাবে সলভ করতে হবে। সবাই একবার ভালো করে দেখে নিই, কারোর যদি অসুবিধা হয় দেখে নিই ভালো করে। প্রথমে এই রকম অঙ্ক দিলে অল্প অল্প পড়ে আস্তে আস্তে এঁকে তারপর আমরা অঙ্কটা করব। ওকে, তাহলে আমাদের 5-এর অ্যান্সার কত বেরোলো? অপশান এ 12 সেমি। ক্লিয়ার হয়েছে আশা করি। পরের অঙ্কটা আমরা একটু চলে যাই, আমাদের এমসিকিউ এর শেষ অঙ্ক। নাম্বার 6 দেখি কি বলেছে নাম্বার 6-এ। নাম্বার 6-এ বলছে আমাদের যদি 30, আচ্ছা যা বলছে একটু লিখে নিই, 30, 34, 35 থেকে 39 এই তথ্যগুলির থেকে 35 বাদ দেওয়া হলে মধ্যমা কতখানি বৃদ্ধি পাবে। তাহলে আমরা দুটো করব। আগে আমরা কি করব? যে ইনফরমেশনটা ওরা আমাকে দিয়েছে তার আমরা আগে মধ্যমা বার করব। যখনই এরকম বলবে মধ্যমা কত বৃদ্ধি পাবে, তাহলে দুটো জিনিস করব। আমরা আগে ওরা যে ইনফরমেশনটা আমাদের দিয়ে রেখেছে, ওরা যে ইনফরমেশনটা আমাকে দিয়েছে আগে তার কি বার করব? মধ্যমা বার করব। তাহলে এখানে মধ্যমা বার করার নিয়মকে আগে দেখে নেব কতগুলো সংখ্যা আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। 7 কি? তার মানে এখানে হচ্ছে n7। 7 যেহেতু কি সংখ্যা? অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা ফর্মুলা কি লিখি? n+1/2তম পর্যবেক্ষণ বা সংখ্যা লিখতে পারি। তাহলে n এর ভ্যালু কত? আমি এখানেই লিখেছি 7+1/2তম, তার মানে 8/2। যদি এটাকে আমরা কাটি 4তম। 4তম মানে ওপরে 4তম সংখ্যা কি আছে? এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে 4 নম্বর সংখ্যা আমরা কত পেলাম? 36। তার মানে মধ্যমা এখন কত? আগে কত ছিল? 36। পরে যদি আমরা এখান থেকে কোনটা বাদ দিতে বলেছে? 35 বাদ দিতে বলেছে। তাহলে 35 বাদ দিলে কি কি থাকবে দেখি? 30, 34, 36, 37, 38, 39। তাহলে এর মধ্যমা দেখি কত হবে? মধ্যমা যদি আমরা লিখতে চাই তাহলে এখানে n কত হবে? আমরা একটা সংখ্যা বাদ দিয়েছি, আগে n ছিল 7, তাহলে এখন n কত হয়ে যাবে? 6। তাহলে 6 কি সংখ্যা? যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে ফর্মুলাটা কি হয় একটুখানি দেখি। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে ফর্মুলা হয় n/2তম প্লাস n/2 প্লাস 1তম, আর হোল ডিভাইডেড বাই কি হয়?
2 হয়। কি বললাম, n/2তম আর n/2 প্লাস 1তম হোল ডিভাইডেড বাই 2। তাহলে n/2 মানে কত লিখবো, 6/2তম। এখানেও আমরা কি লিখবো, 6/2 প্লাস 1তম, আর নিচে 2। তাহলে যদি এটাকে আমরা একটু কাটাকুটি করে নিই, তাহলে প্রথম থেকে কি পাবো, 3তম, প্লাস এখানেও যদি একটু কাটাকুটি করে নিই, এখানে কত পাবো, 4তম বাই 2। তাহলে 3তম সংখ্যা কি আছে এখানে দেখি, এটা প্রথম, এটা তৃতীয়, এটা তৃতীয়, তাহলে 36 প্লাস এখানে 4তম সংখ্যা কি আছে, 37/2। এবার যখনই আমরা এরকম কোনো সংখ্যা যোগ করব যেগুলো খুব পরপর আছে, মানে ক্রমিক যাকে আমরা বলি, যেমন 36-এর পরই 37 আছে, তাহলে এরকম সংখ্যা যখনই যোগ করে 2 দিয়ে ভাগ করতে বলবে, আমরা কি করব, 36 প্রথমটা লিখবো, 0.5 বসিয়ে দেবো, আমরা যোগ করে ভাগ করব না। আবার একবার বলে দিই এই ট্রিক্সটা একটুখানি, যে যখনই আমাকে এমন কোনো সংখ্যা যোগ করতে হবে যারা পরপর আছে এবং যোগ করে আমরা কি করছি, 2 দিয়ে ভাগ করছি, তখন আমরা কি করব, প্রথম যে সংখ্যাটা থাকবে 36.5 বসিয়ে দেবো। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিই, যদি আমাকে বলে 119 যোগ 120/2 কত হবে, তাহলে আমরা কি করব, আমরা আগে দেখে নেবো এটা পরপর আছে, হ্যাঁ, এবং 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমরা কত লিখে দেবো, 119.5। ওকে, এবার আমরা অঙ্কটায় চলে আসি। তাহলে আমাদের আগের মধ্যমা কত ছিল, 36, এখন মধ্যমা কত হয়েছে, 36.5। তাহলে কতখানি বেড়েছে, তাহলে যদি আমাকে কেউ বলে কতখানি বেড়েছে, আমি লিখছি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি করব, এখন যেটা হয়েছে আর আগে যেটা ছিল সেটাকে বিয়োগ করব, তাহলে কত পেয়ে যাব, 0.5। তাহলে কতখানি বেড়েছে, 0.5। দেখে নিই আমরা অপশন কততে আছে 0.5, আছে আমাদের ডিতে। তাহলে নাম্বার 6-এর অ্যান্সার কি হলো, ডি, 0.5। কি বললাম বোঝা গেল? যদি কারোর অসুবিধা হয় তারা আরেকবার রিভাইন্ড করে একটু দেখে নিও। ঠিক আছে, এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে প্রথম অঙ্কটা দেখি আমাদের কি বলেছে। শূন্যস্থান পূরণে বলছে 2p টাকার t/2। তার আগে আমাকে কত বলেছে, 2p টাকার, তার মানে p কে ওরা কত বলছে, 2p। ওকে, সময় ওরা বলছে t/2, আমরা সময়কে কি দিয়ে লিখি, t দিয়ে, ওরা কত বলছে সেটাকে t/2 বলছে। আর সুদের হার কত বলছে, 2r/3, আমরা যেটাকে r ধরি ওটা সেটাকে কত বলছে, 2r/3। সরল সুদে সব বৃদ্ধি মূল হবে, আচ্ছা আমাদের সব বৃদ্ধি মূল বার করতে বলেছে। সব বৃদ্ধি মূল মানে কি, সব বৃদ্ধি মূল মানেও কি, সুদ আসল। সব বৃদ্ধি মূল মানেও কি, সুদ আসল। তাহলে সুদ আসল বার করব কি করে আমরা, সুদ আসল বার করার ফর্মুলা হচ্ছে আসল যোগ সুদ, কেউ সুদ যোগ আসল লিখতে পারে, বা আসল যোগ সুদ। তাহলে ওরা আমাকে কি বলেছে, ওরা তো আমাকে 2p অলরেডি বলে দিয়েছে। 2pটা আমাদের কি ছিল, 2pটা আমাদের কি ছিল, আসল। তার মানে ওরা আমাকে বলছে আসল প্লাস শূন্যস্থানে কি বসবে। তাহলে আমরা যদি দেখি সুদ আসলের ফর্মুলায় আসল প্লাস শূন্যস্থানে কি বসবে, সুদ বসবে। আসল প্লাস শূন্যস্থানে কি বসবে, সুদ বসবে। তার মানে আমাকে এই অঙ্কটা থেকে কি বার করতে হবে, সুদ বার করতে হবে। কেউ আবার এই পুরোটা লিখে এলে কিন্তু কেটে দেবে। তাহলে এখানে আমাকে শুধু কি বার করতে হবে, সুদ বার করতে হবে। সুদের ফর্মুলা কি, I ইকুয়ালস টু p/100। এবার আমরা কি করব, আমরা দেখে নেব। আমাদের p এর জায়গায় কত লিখবো, আমরা 2p লিখবো। তাহলে p এর জায়গায় কত চেঞ্জ করে লিখলাম, 2p। আর এর জায়গায় কি লিখবো, 2r/3। তাহলে এটাকে সিম্পলিফাই করে লেখা যায় কি, 2r ওপরে লিখবো, 3 নিচে লিখবো। কারোর যদি ভগ্নাংশ লিখতে অসুবিধা হয় সে কি করবে, 2r/3 কে, 2rটাকে ওপরে লিখবে, 3 কে নিচে লিখবে। ওকে, আর t/2 আছে, তাহলে আবার এটাও ভগ্নাংশে আছে, এটাকে আমরা কি লিখবো, টি কে আমরা উপরে লিখবো আর 2 কে আমরা নিচে লিখবো, আর 100টা যেমন ছিল বসিয়ে দেবো। কি বললাম, ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখি একটুখানি সলভ করে কি দাঁড়াচ্ছে। এই টু ক্যান্সেল করি, এই 2 দিয়ে এটাকে কাটি, 50। তাহলে কত বেরোচ্ছে, পি আর টি, 3 × 50 মানে কত, 150। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, p/150। তার মানে আমরা শূন্যস্থানে কত লিখবো, আমরা শূন্যস্থানে লিখছি p/150। কি বললাম বোঝা গেল? খুব ভালো করে এই জিনিসটা একটুখানি দেখে নেবো যে আমাকে উত্তরে কোনটা লিখতে হবে, সুদ বার করে লিখতে হবে। চলে আসি আমরা আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কে
কি বলেছে দেখি, বলছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বিজি 1 হলে সমীকরণটি কি হবে। আচ্ছা, আমরা ধরছি যে সমীকরণটার দুটি বীজ আলফা ও বিটা এবং দুটোরই মান কত বলেছে, 1। তাহলে আমরা কি লিখতে পারি, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 1। যেহেতু দুটো সমান বলেছে এবং এক বলেছে, তাহলে আমরা কি লিখলাম, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 1। এবার আমাকে কি জানতে যে সমীকরণটা কি হবে, তাহলে আমরা লিখব নির্ণেয় সমীকরণ। এটা আমরা 1.5-এও করে এসেছি যে দুখানা বীজ দিলে কি করে সমীকরণটা তৈরি করতে হবে। সমীকরণটা কি হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সমীকরণটা বার করার ফর্মুলা। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার আলফা আর বিটার জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে 1 প্লাস 1, আর আলফা ইন্টু বিটার জায়গায় মানটা বসিয়ে দিই 1 ইন্টু 1। তাহলে উত্তর কত বেরোলো, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 মানে 2x প্লাস 1 ইন্টু 1 মানে, তাহলে সমীকরণটা কত বেরোলো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই পুরোটা, এবং সমীকরণে কিন্তু ইকুয়ালস টু 0টাও আমাকে লিখতে হবে, যদি কেউ না লিখে তাহলে কিন্তু তার অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে 2 নম্বরের অ্যান্সারে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। বোঝা গেল আশা করি। চলে আসি আমরা আমাদের পরের অঙ্কে। নাম্বার 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু p/2 হলে, আমাদের বলেছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু p/2 হলে কার মান বার করতে বলেছে, কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা। ওকে, তাহলে এটা আমাকে বলে দিয়েছে এবং আমাকে বার কি করতে বলছে, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। আমরা আগেই বলেছিলাম যে মাথায় 4 নিয়ে আমাদের কোনো কাজ নেই, তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখতে চাই, আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার। কি বললাম বোঝা গেল, আমরা এই কস টু দি পাওয়ার 4 থিটাকে ভেঙে কি লিখেছি, কস স্কোয়ার থিটা তার বাইরে হোল স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4 থিটাকে ভেঙে কি লিখেছি, সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলায় পড়বে, এটা পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়। ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে প্রথম ব্র্যাকেটের মধ্যে একটা, তাহলে এ প্লাস বি মানে আমরা কি লিখবো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু সেকেন্ড ব্র্যাকেট আমরা কি লিখবো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। কি বললাম বোঝা গেল, এটাকে আমরা কিভাবে ভাঙলাম, এই দুটোকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি। এবার আমরা কি জানি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়, 1 হয়। তাহলে আমরা এই জায়গায় কি লিখে দিলাম, 1 ইন্টু এইটার মান কত বলেছে, এই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান আমাদের কত বলেছিল, p/2। তাহলে এর জায়গায় আমরা কি লিখে দিলাম, p/2। তাহলে কোনো কিছুকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাই হয়, তাহলে এরও অ্যান্সার কি হলো, p/2 হলো। তার মানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মানও p/2, আর কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মানও কত বেরোলো, আমাদের p/2 বেরোলো। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমাদের কি বেরোলো, p/2। নাম্বার 4, চলে আসি আমরা নাম্বার 4-এ। দেখি আমাদের পরের কোশ্চেন কি বলেছে। পরের কোশ্চেন আমাদের বলছে একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে। তাহলে যখন এরকম অঙ্ক দেবে আমি বলেছি একটু এঁকে নেব। আমরা ধরলাম এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের কি বলেছে, অন্তঃস্থ বিন্দু মানে বৃত্তের মধ্যে যে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শকের সংখ্যা কি হবে। আমরা যদি এইখান থেকে এর উপর একটা স্পর্শক টানতে চাই, তাহলে এটা কি স্পর্শক হবে, কথা হচ্ছে না, এটা কিন্তু স্পর্শক হবে না। কি বললাম বোঝা গেল, স্পর্শক মানে আমরা এটাকে একটা স্পর্শক বলতে পারি, বা
বা আমরা কি করতে পারি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকেও বৃত্তের উপরে কোনো স্পর্শক আঁকতে পারি, যেমন এটাকেও আমরা স্পর্শক বলতে পারি, ঠিক আছে। কিন্তু বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু দিয়ে, এটা হচ্ছে অন্তস্থ বিন্দু, মানে বৃত্তের মধ্যে কোনো বিন্দু দিয়ে বৃত্তের উপরে কি আঁকা যায় না, কোনো স্পর্শক আঁকা যায় না, কোনো স্পর্শক আঁকা যায় না। তার মানে বৃত্তের অন্তস্থ বিন্দু দিয়ে স্পর্শকের সংখ্যা কি হবে, যখন কোনো স্পর্শক আঁকাই যাবে না, তাহলে স্পর্শকের সংখ্যা কি লিখবো আমরা, শূন্য। স্পর্শকের সংখ্যা আমরা কি লিখবো, এখানে আমরা অ্যান্সারে লিখবো শূন্য। কি বললাম বোঝা গেল? বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে কি আঁকা যায় না, বৃত্তের ওপর কোনো স্পর্শক আঁকা যায় না, এটা কিন্তু কোনো স্পর্শক নয়। ওকে, নাম্বার 5-এ দেখি আমরা কি বলেছে। 5 আমাদের বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা, তাহলে আমরা কি ধরছি, দুখানা গোলকের আয়তনের অনুপাত বলেছে, তাহলে আমরা লিখছি আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই r1 ধরলাম একটার ব্যাসার্ধকে, আর একটার ব্যাসার্ধকে আমরা কি ধরলাম, r2 ধরলাম। যেহেতু দুটো আলাদা আলাদা গোলক বলেছে, তাহলে একটার ব্যাসার্ধকে r1 ধরছি, একটার ব্যাসার্ধকে আমরা r2 ধরছি। অনুপাত কত বলেছে আমাদের, 1:27 আমরা লিখতে পারি। তাহলে কি কি ক্যান্সেল হয়ে যাবে, এই 4/3 ক্যান্সেল হলো, আর পাই পাই ক্যান্সেল হলো। নেক্সট স্টেপে আমরা কি করতে পারি, আমরা এই r1 এর মাথায়ও কিউব আছে, r2 এর মাথায়ও কিউব আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, r1/r2 এর কিউব লিখতে পারি। কি বললাম বোঝা গেল, r1 এর মাথায়ও কিউব আছে, r2 এর মাথায়ও কিউব আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, r1/r2 তার মাথায় একবারে কিউব দিতে পারি। ওকে, এবার যেহেতু আমরা এদিকে কিউব করছি, আমরা চেষ্টা করব এটাকেও কিউবের আকারে ভাঙার। তাহলে এটাকে যদি আমি বলি যে কিউবের আকারে ভাঙতে, তাহলে কি হবে, 1 এর কিউব 1ই হবে, আর 27 কার কিউব, 3 এর কিউব, তাহলে আমরা কি লিখতে পারি, 1/3 এর হোল কিউব। তাহলে আমরা এখান থেকে কি করব, কিউব কিউব ক্যান্সেল আউট করব, তাহলে কি পেয়ে যাব, r1/r2 হচ্ছে 1/3। এটা বেরোলো, কিন্তু আমাদের তো এটা বার করতে বলেনি, আমাদের তো ব্যাসার্ধের অনুপাত বলেনি, আমাদের কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা লিখছি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে আমরা কি জানি, ফর্মুলা, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, গোলকের 4πr²। তাহলে এদিকে লিখলাম 4πr1², ওদিকে লিখলাম 4πr2²। তাহলে দুদিক থেকে কি ক্যান্সেল হবে, 4π ক্যান্সেল হয়ে গেল। তাহলে r1 এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাচ্ছি, কেউ এটাকে এক্স তো ধরেও করতে পারে, এমনিও করতে পারে। তাহলে আমরা কি বসালাম, 1² এটাকে আমরা লিখলাম 3 আমি আবার বলছি, যেহেতু এমসিকিউ, যেহেতু এটা শূন্যস্থান 1 নম্বরের কোশ্চেন, এখানে যত শর্ট পারবো তত শর্টে করবো। তাহলে 1² কত হবে 1, 3² কত হবে 9। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হলো, 1:9। কত হয়ে গেল, 5-এর অ্যান্সার আমাদের 1:9। বোঝাতে পারলাম আশা করি। চলে আসি 6 নম্বর। নাম্বার 6 কি বলেছে দেখি, বলছে গড় মধ্যমার সংখ্যা গুণমান হলো, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবো, গড় মধ্যমার সংখ্যা গুণমান হলো কি প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক, তাকে বলা হয় সেন্ট্রাল। অ্যাকচুয়ালি চ্যাপ্টারের নাম যদি আমরা ইংলিশে বলি, তাহলে এটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি, ঠিক আছে। তাই জন্য এটার বাংলায় আমরা কি লিখবো, কি প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা থিওরি কোশ্চেন, এটা একটু ভালো করে মনে রাখবো। তাহলে 6 নম্বরটা আমরা কি বলবো, কি প্রবণতার মাপক, গড় মধ্যমা সংখ্যা গুণমান আমরা যেটা করি সেটা কি প্রবণতার মাপক, আমরা বলবো কেন্দ্রীয় প্রবণতার মাপক। ওকে, চলে আসি আমরা আমাদের নেক্সট পার্টে, সত্য মিথ্যা। দেখি সত্য মিথ্যায় কি কি বলেছে। প্রথম কোশ্চেন আমাদের বলছে একটি যৌথ ব্যবসায় এর মূলধন কত, 1200 টাকা, আর লভ্যাংশ কত, 180 টাকা। মোট লাভ কত হয়েছে ব্যবসায়, 300 টাকা। তাহলে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা হবে কি, এটা আমাদের দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে একটা কথা বুঝি আমরা, এই অঙ্কটা আমরা করব কি করে? ঠিক আছে, আমরা প্রথমে দেখব যে এর মূলধন আমাকে কত দেওয়া আছে, এর মূলধন আমাকে দেওয়া আছে
1200 টাকা। আর এর লাভ কত দেওয়া আছে? এর লাভ আমাকে বলেছে 180 টাকা। ব্যবসায় মোট লাভ কত হয়েছে বলেছে? মোট লাভ কত বলেছে দেখি। মোট লাভ আমাকে বলছে 300 টাকা। তাহলে এখান থেকে আগে আমরা কি বার করব? বি এর লাভটা বার করে দেবো। বি এর লাভ বার করব। মোট লাভ যদি 300 হয়, তার মধ্যে 180 যদি এ পায়, তাহলে বি কত পাবে? 300 মাইনাস 180, দ্যাট ইজ 120। তাহলে বি এর লাভ কত হলো? 120 টাকা। বি এর লাভ কত হলো? 120 টাকা। ওকে, এবার আমাকে বলেছে বি এর মূলধনের পরিমাণ বার করতে। আমরা কি জানি? মূলধনের অনুপাত ইকুয়ালস টু লভ্যাংশের অনুপাত হয়। আমরা এটা কিন্তু জানি যে মূলধনের অনুপাত ইকুয়ালস টু কি হয়? লভ্যাংশের অনুপাত। এইটা একটু মনে রাখবো, এটা কিন্তু বড় অঙ্কের ক্ষেত্রেও অনেক সময় কাজে লাগবে। তাহলে এখানে আমরা কি করছি? এর মূলধন, আমি একটু লিখে করছি বোঝানোর জন্য, ঠিক আছে? তোমরা চাইলে শর্ট করে নিতে পারো। এর মূলধন বাই বি এর মূলধন, তাহলে ইকুয়ালস টু কি হবে? এর লভ্যাংশ বা এর লাভও লিখতে পারি বাই বি এর লাভ। কেন হলো? কারণ আমরা প্রথমেই লিখেছি মূলধনের অনুপাত, তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত করলাম, সেটা কার সাথে সেম হবে? লাভের অনুপাতের সাথে সেম হবে। তাহলে এর মূলধন আমরা জানি কত? 1200 টাকা। তাহলে আমরা এর মূলধনের জায়গায় কত বসালাম? 1200। বি এর মূলধন জানি না, সেটাকে এক্স ধরে নিলাম। এর লাভ কত? এর লাভ হচ্ছে 180, তাহলে এখানে লিখলাম 180। আর বি এর লাভ কত? 120, তাহলে এখানে লিখলাম আমরা 120। যদি এটাকে আমরা একটুখানি সলভ করি, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাবো? আমরা ক্রিস ক্রস গুণ, আমরা আগে একটুখানি কাটাকুটি করে নিই, এখানেও করতে পারি। 3 দিয়ে কাটলাম 4, 3 দিয়ে এটাকে কাটলাম 6, 2 দিয়ে কাটলাম 2, 3। তাহলে এক্স এর ভ্যালু আমরা এই 3-এর সাথে এই 1200কেও কাটতে পারি, তাহলে কত হয়ে গেল? 400। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 800। যদি কেউ এটাকে এইভাবে করতে চায়, সে এইভাবেও করতে পারে, যে ক্রিস ক্রস গুণ করে, যে 1200 ইন্টু 120 বাই 180। তাহলে সেই 0 0 কাটলাম, এখানেও সেমভাবেই করছি, 3 6 18 12। আমরা 6 দিয়ে একবারে যদি এটাকে কেটে দিই 200, তাহলে এক্স এর ভ্যালু এখানেও কত হবে? 800। কাটাকুটি তোমরা নিজেদের মতন করে নিও। তাহলে আমাকে বি এর মূলধনের পরিমাণ ওরা কত বলেছিল? 800। তাহলে প্রথমটা কি হলো? সত্য। প্রথমটা কি হলো? সত্য। কি বললাম বোঝা গেল? এই অঙ্কটায় এই লাইনটা একটুখানি মনে রাখতে হবে আমাদের। চলে আসি আমরা আমাদের পরের অঙ্কে। পরের অঙ্ক আমরা দেখি ভালো করে কি বলেছে। পরের অঙ্ক বলছে যদি এ ভ্যারিজাস বি, আচ্ছা, এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি হয়, তাহলে এ প্লাস বি ভ্যারিজাস সি হবে, এটা আমাদের হবে কিনা দেখাতে বলেছে। ওকে, তাহলে আমরা কি করছি? আমরা প্রথমে আমরা জানি যে এই যে ভ্যারিজাস সাইনটা যদি আমরা তুলতে চাই, তাহলে এর জায়গায় কি আসে? একটা ভেদ ধ্রুবক আসে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বি ইকুয়ালস টু কে ওয়ান সি। কি বললাম? বি ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? কে ওয়ান সি লিখতে পারি। আর এ ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? কে টু বি লিখতে পারি। আবার বলছি, এ ভ্যারিজাস কি বলেছিল? বি বলেছিল। তাহলে আমরা এ সমান সমান কি লিখেছি? কে টু বি। আর বি সমান সমান কি লিখেছি? কে ওয়ান। মনে রাখবো, যখনই এই সাইনটা উঠে যায়, তার জায়গায় কি আসে? ইকুয়ালস টু কে চলে আসে। কে মানে কি? ভেদ ধ্রুবক। যেহেতু এখানে দুখানা ধ্রুবক আছে, তাই জন্য একটাকে আমরা কে ওয়ান ধরেছি, আর একটাকে আমরা কি ধরেছি? কে টু ধরেছি। ক্লিয়ার? এবার আমাকে ওরা দেখাতে বলছে কি, যে এখানে আমরা এক কাজ করি, এখানে আমরা চাইলে এই বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দেবো। তাহলে বি এর মান কত আছে? বি এর মান কত আছে? কে ওয়ান সি। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি কে ওয়ান কে টু সি। এর মান আমরা কি লিখতে পারি? কে ওয়ান কে টু সি। কেন হলো আবার বলছি, বি ভ্যারিজাস সি আছে, তাহলে বি এর জায়গায় কি লিখেছি? কে ওয়ান সি। এ ভ্যারিজাস বি ছিল, তাহলে আরেকটা ধ্রুবক ধরেছি কি? কে টু বি। এবার এই বি এর মানটা, বি এর এই কে ওয়ান সি এর মানটা আমরা কোথায় বসালাম? এখানে আমরা পুট করে দিলাম। ওকে, তাহলে এর ফাইনাল ভ্যালু কত পেলাম? কে ওয়ান কে টু সি। এবার ওরা আমাকে কি দেখাতে বলেছে? এ প্লাস বি। তাহলে আমরা দেখাই এ প্লাস বি।
এ প্লাস বি এর মান কি হবে, এর মানটা বসিয়ে দিই আমরা এখানে k1 k2 c প্লাস বি এর মান কত k1 c। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে আমাদের k1 c কমন যাচ্ছে, আমরা বলতে পারি হ্যাঁ কি না, ভালো করে দেখি। এই দুটো থেকে আমাদের কি কমন যাচ্ছে, k1 c কমন যাচ্ছে। বা আমি যদি এখান থেকে k1 c না কমন নিই, আমি যদি শুধু সিও কমন নিই, তাহলে আমার সুবিধা বেশি। তাহলে আমি কি দেখাতে পারবো, k1 k2 প্লাস k1। তাহলে এই পুরোটাই কি একটা ধ্রুবক না, এই পুরোটাই কি একটা ধ্রুবক না। তাহলে আমরা বলতে পারি যে a প্লাস বি, আমি এই পুরোটার জায়গায় কি ধরে নিলাম, আরেকটা ধ্রুবক ধরে নিলাম। এই পুরোটার জায়গায় আমি ধরে নিলাম k3। তাহলে আমি লিখতে পারি কি a প্লাস বি ইকুয়ালস টু k3c। তাহলে এই ইকুয়ালস টু এটার জায়গায় আমরা কি বলেছিলাম, কি হয়, ইকুয়ালস টু কে এর জায়গায় কি সাইন হয়ে যায়, ভ্যারিজাস। তাহলে আমরা লিখে দিলাম a প্লাস বি ভ্যারিজাস সি। কি বললাম, বোঝা গেল? তাহলে ওরা আমাকে যেটা বলেছিল সেটা কি হলো, আমরা সত্য প্রমাণ করে দিলাম। ওরা আমাকে যেটা বলেছিল আমরা কি করলাম, সত্য প্রমাণ করে দেখালাম। ওকে, চলে আসি পরের 3 নম্বর। বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। মনে রাখবো, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সবসময় কি কোণ হয়, আমরা জানি সূক্ষ্ম কোণ হয়। কি কোণ হয়, সূক্ষ্ম কোণ হয়। অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হয়, সূক্ষ্ম কোণ হয়। ওরা আমাকে কি বলেছে, স্থূল কোণ। তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। এটা কি হবে, মিথ্যা হবে। চলে আসি পরের অঙ্কটায়। বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আমাকে দিয়েছে সাইন থিটা কস থিটা 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি ছিল, সমকোণী ত্রিভুজ সেটাই হবে যার দুখানা বাহু দৈর্ঘ্যের স্কোয়ারের সমষ্টি, দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সাথে সমান হবে। এটাই ছিল আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমরা দুটো বাহু, যদি একটা ওরা আমাকে বলছে সাইন থিটা, তাহলে আমরা যদি সাইন থিটার হোল স্কোয়ার করি প্লাস কস থিটা বলেছে, কস থিটার হোল স্কোয়ার করি, আমরা দেখি এইটা করে কি পাচ্ছি। তাহলে আমরা কি পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এবং এর ভ্যালু আমরা কত জেনে এসেছি, 1। ওরা আমাকে তৃতীয় বাহুটাও কত দিয়েছে, 1। এই যে 1টা ওরা কার মান দিয়েছে, তৃতীয় বাহুর মান। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম, যে দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সাথে সমান হলো, তৃতীয় বাহুর বর্গের সাথে সমান হলো। আমরা জানি 1 স্কোয়ার 1, এটা আর বলতে হবে না, তাই জন্য আমরা প্রমাণ করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ প্রমাণিত হলো। তাহলে এটাও কি হবে, সত্য হবে। এটাও কি হবে, সত্য হবে। পরেরটা 5, বলছে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, কোনো গোলকের ব্যাসার্ধ আমরা ধরলাম, কোন একটা গোলকের ব্যাসার্ধ আর ধরলাম, তাহলে তার আয়তন একটু আগে আমরা দেখে এসেছি যে গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। এবার ব্যাসার্ধকে ওরা কি করছে, দ্বিগুণ করছে। তাহলে ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, 2r হয়ে যাবে। আর সেক্ষেত্রে আয়তনটা কত হবে আমরা একটু দেখি, সেক্ষেত্রে আয়তন হবে 4/3 পাই 2r কিউব। কেন, আগে আর ছিল তাই জন্য হয়েছিল আর এর কিউব, এখন 2r হচ্ছে তাই জন্য হচ্ছে 2r কিউব। তাহলে এটাকে যদি আমরা সলভ করি আমরা কত পাবো, 4/3 পাই 2 এর কিউব করলে 8, আর এটা হলো আর কিউব। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, আমি এরকম লিখতে পারি 4/3 পাই আর কিউব ইন্টু 8। আমি এই 8টাকে একটু লাস্টে পাঠালাম। কেন পাঠালাম, তাহলে আমরা কি বুঝতে পারবো, এই যে এটা আছে এটা কি ছিল, গোলকের পূর্বের আয়তন, হ্যাঁ কি না দেখি। পূর্বের আয়তন যা ছিল সেটা এই বক্সের মধ্যে আমি লিখেছি, তার সাথে কত গুণ হয়েছে এখন, কত গুণ হয়েছে এখন, 8 গুণ। তাহলে ওরা আমাকে কত বলেছে, আয়তন কত গুণ হবে, দ্বিগুণ।
তাহলে দ্বিগুণ হবে না। আয়তন কত গুণ হবে? আয়তন দ্বিগুণ হবে না। আয়তন কত গুণ হচ্ছে আমাদের? 8 গুণ হচ্ছে। তাহলে ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করা হয় আয়তন কত গুণ হবে? 8 গুণ হবে। তাহলে এটা মিথ্যা হবে। কি বললাম বোঝা গেল? চলে আসি আমাদের পরের অঙ্কে। বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। আচ্ছা, সংখ্যাগুরু মান মানে কি একটু বলে দিই। সংখ্যাগুরু মান মানে হচ্ছে এই তথ্যের মধ্যে কোন সংখ্যাটা বেশি বার রয়েছে, এই তথ্যের মধ্যে কোন সংখ্যাটা বেশি বার রয়েছে। তাহলে আমরা যদি দেখি এখানে 2 একবার আছে, 2বার আছে, 3বার আছে, আর 3 কবার আছে? 2বার আছে। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান কি হবে? 3 হবে, সরি 2 হবে। এই তথ্যের সংখ্যাগুরু মান কি হবে? 2 হবে। কেন? 2 সব থেকে বেশি বার রয়েছে, 2 সব থেকে বেশি বার আছে। ঠিক আছে, ওরা আমাকে কি বলেছে যে পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, থাকতেই পারে। আরেকটা অঙ্ক আমি যদি দেখি নিচে এরকম আছে 3 3 5 6 7 8 5। সাপোজ এখানে যদি আমি বলতে বলি সংখ্যাগুরু মান কতগুলো আছে, তখন তোমরা বলবে যে এখানে 3ও তো দুবার আছে, আবার 5ও দুবার আছে। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান কি হয়ে যাবে? 3 এবং 5। তখন এটাকে কি বলা হবে? দ্বিভুইষ্টক বলা হবে। তখন এটাকে কি বলা হবে? দ্বিভুইষ্টক বলা হবে। মনে রাখবো, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটো তাকে কি বলা হয়? দ্বিভুইষ্টক। আর যদি বেশি হয়, যদি এখানে 8ও দুবার থাকতো, তাহলে এর কিন্তু অ্যান্সার হয়ে যেত 3,5,8। তখন এটাকে আমরা কি বলতাম? বহুভুইষ্টক বলতাম। তখন এটাকে আমরা কি বলতাম? বহুভুইষ্টক বলতে পারতাম। ঠিক আছে, ত্রিভুইষ্টকও বলা যায় বা বহুভুইষ্টকও বলা যায়। তাহলে একটা তথ্যের সংখ্যাগুরু মান একাধিক হতেই পারে। তাহলে 6টাও কি হবে? আমাদের সত্য হবে। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা কি সলভ করব? এসএকিউ এর পার্টে চলে আসছি। ঠিক আছে।